2025 সালে দাঁড়িয়ে ডাইনি সন্দেহে আক্রমণ, তাও ত্রিপুরার মতো রাজ্যে, যেখানে শিক্ষার হার দেশের অনেক রাজ্য থেকে বেশি। যেই যুগে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস 9 মাস ধরে মহাকাশে অবস্থান করছেন, সেই যুগে একজন রক্তে মাংসে গড়া মানুষকে, একজন মহিলাকে ডাইনি সন্দেহে মারা হয়। যেই যুগে আমরা সহজেই চাঁদে পৌঁছে যাচ্ছি, সেই যুগে একজন মহিলাকে ডাইনি সন্দেহে প্রথমে বেধড়ক মারা হয় এবং তারপর হাসপাতাল যেতে দেওয়া হয় না। ভয়ে সারা রাত আহত মহিলাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে পারেনি তার প্রিয়জনেরা। বিজ্ঞানের অগ্রগতি আজ গোটা পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এলো। সেই যুগে ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা করার চেষ্টা কতটা মেনে নেওয়া যায়? ঘটনা গত 16 ফেব্রুয়ারি বিশালগড় থানার অন্তর্গত হরিশনগর এলাকায় ডাইনি সন্দেহে এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে জখম করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। এখনো আতঙ্ক বিরাজ করছে এলাকায়। সংবাদ প্রকাশ হওয়ার পর ঘটনা অনেকেই হয়তো জানেন, কিন্তু আজ আমাদের প্রশ্ন অন্য। বিজ্ঞানের অগ্রগতির এই যুগে এ ধরনের ঘটনা বর্তমান সমাজের অন্ধকার দিকটা কতটা প্রতিফলিত করে? কেন আজও এমন ধরনের ঘটনা হয়? এসব কুসংস্কার নাকি এর পেছনে অন্য কোনো মতলব কাজ করে? এসব ঘটনা রোধে প্রশাসন কি ভূমিকা থাকা প্রয়োজন, এবং ঘটনার পরও বা প্রশাসন কি ধরনের ভূমিকা নেয় বা নিয়েছে? এমন নানান প্রশ্নের জবাব খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ডাইনি অপবাদে আক্রমণ ও অত্যাচারের কারণ, ডাইনি এই যে ধারণাটি, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং নানান দিক নিয়ে আলোচনা করতে আজ আমার সাথে রাজ্যের বিশিষ্ট বিজ্ঞান কর্মী তথা সমাজকর্মী প্রদীপ্ত রায় রয়েছেন এবং রয়েছেন বুদ্ধিজীবী সুদীপ নাথ। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। সুদীপবাবু, প্রথমে আপনার কাছে আসি আমি। বেসিক্যালি যে ডাইনি অপবাদ দিয়ে মারধর করা, এটা কি কুসংস্কার নাকি এর পেছনে অন্য কোনো মতলব থাকে বা কাজ করে? আসলে কুসংস্কার আর সংস্কার, এটা আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করতে হবে। আপনার কাছে একটা কু হলে আমার কাছে সেটা ভালো মনে হতে পারে। মানে আসলে যেটা আপনি প্রথম শুরু করেছিলেন কথাতে, এটাই ধারণার থেকে আসছে। এই যে ডাইনি, অ্যাকচুয়ালি ডাইনি অপবাদ, আরে ডাইনি থাকলে তো অপবাদের প্রশ্নটা আসবে। ডাইনি নেই, তাকে আমি অপবাদ দেবো কি করে? ডাইনি আসলে এটা একটা কনসেপ্ট, আমাদের ধারণা। কারো কারো মনের মধ্যে ধারণা আছে যে ডাইনি বলে একটা কিছু আছে। বাস্তবে বিজ্ঞানের দ্বারা তো প্রমাণিত হয়েছে এইসব কিছু নেই। এই যে ধারণাটা, এইটার উপর দাঁড়িয়ে কতগুলো কাজ মানুষ করে, এইটাই হচ্ছে এইখানে মূল সমস্যা আমাদের। আচ্ছা, তাহলে এখানে আপনি বলছেন যে যারা বিশ্বাস করে না ডাইনি বলে কিছু আছে বা বিজ্ঞান এটাকে অস্বীকার করে, তাহলে তাদের কাছে এটা মানে ব্যাপারটা হাস্যকর এবং দুঃখজনক। অবশ্যই এই ধরনের ঘটনা দুঃখজনক এবং সেটা প্রতিরোধ করতে পারছি না, সেই জন্য একদম। আর বলছেন এই যে কুসংস্কার, তাদের কাছে কুসংস্কারই একটা সংস্কার, কারণ তারা ডাইনি আছে বলে বিশ্বাস করেন এবং ডাইনি আছে বলেই তারা এই ধরনের ঘটনা ঘটান। একদম ওকে, একই বিষয়ে প্রতিদিন আপনার কি মনে হয়, আপনার কি মানে রায় এই ব্যাপারটাতে? মানে এটা কি কুসংস্কার নাকি মানে এর পেছনে অন্য কোনো কথা? হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলি তো বিজ্ঞানের আবিষ্কারের সঙ্গে সঙ্গে, উন্নতির সঙ্গে সঙ্গে বিভিন্ন যে মধ্যযুগের পর থেকে যে বিকাশ হয়েছে সমাজের, এগুলি ইতিমধ্যেই কনসেপ্টগুলি, ধারণাগুলো বাতিল হয়ে যাওয়ার কথা। অনেকটা বাতিল হয়েও গেছে অনেক জায়গায়, পৃথিবীর অনেক জায়গায়। তারপরেও সেগুলি আছে কেন এবং ফিরে ফিরে আসছে কেন, সেটা হচ্ছে বড় বিষয়। গত 10-15 বছর ধরে আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি যে আবার আমরা পেছন দিকে যাওয়া শুরু করেছি। মধ্যযুগের বা তার পরবর্তী রেনেসাঁর পরে বিজ্ঞানের যে অগ্রভূত উন্নতি হয়েছিল 15 শতকের পর থেকে, তারপর ধীরে ধীরে অবিজ্ঞান, অপবিজ্ঞান, কুসংস্কার যেগুলি ছিল সমাজের মধ্যে, সেগুলি ধীরে ধীরে আস্তে আস্তে কমে গেছিল, বিলুপ্ত হচ্ছিল। আচ্ছা, মানে যখন বিজ্ঞান এসেছে তখনই অপবিজ্ঞানের পাশাপাশি অপবিজ্ঞানও এসেছিল। তার আগে যে মানুষের কুসংস্কারগুলো ছিল বা অন্ধবিশ্বাসগুলো ছিল, ধারণাগুলো ছিল, সেগুলি কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছিল এবং সেগুলি পরিবর্তিত হয়ে আস্তে আস্তে বিজ্ঞান মনস্কতা মানুষের মধ্যে প্রসারিত হচ্ছিল শিল্প বিপ্লবের পরবর্তীকালে, এবং সারা পৃথিবীতে ধীরে ধীরে সেটা ছড়িয়ে পড়ছিল। ঔপনিবেশিক সময়েও আমরা দেখেছি ভারতীয় ক্ষেত্রে সেগুলি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছিল। কিন্তু বিগত কয়েক বছর, মানে 10-15 বছর ধরে আমরা দেখছি পৃথিবী আবার উল্টো দিকে যাচ্ছে।
অর্থাৎ প্রাচীন যে অন্ধবিশ্বাসগুলো আছে এবং তার সঙ্গে নানা রকম যে ধারণাগুলো আছে মানুষের মধ্যে, যে ব্লাইন্ড বিলিফ যেগুলি বা অন্ধবিশ্বাস যেগুলি বলি, সেগুলি কিন্তু আবার মানুষের মধ্যে পুনরায় ফিরে আসছে, ধর্মীয় মোড়কেই হোক কিংবা সংস্কারের মোড়কেই হোক। এখন ডাইনি বিশ্বাসটা প্রিভেল করছে, বিশেষ করে জনজাতিভুক্ত মানুষদের মধ্যে প্রিভেল করছে, ভারতে বা দক্ষিণ এশিয়ার বিভিন্ন জনজাতিভুক্ত মানুষ এবং আফ্রিকার মধ্যে এখনো ডাইনি যে ব্যাপারটা, এটা এখনো মানুষের মধ্যে আছে। বহু বছর আগে ছিল, আজকে খ্রিস্টপূর্বের 1800 বছর আগেও, মানে অষ্টাদশ বিসিতে আমরা দেখেছি যে মেসোপটেমিয়াতেও এই ডাইনির ব্যাপারটা ছিল তখন। আচ্ছা, পরবর্তীকালে আমরা দেখেছি ইউরোপে ছিল, এবং যখন বিজ্ঞানের সঙ্গে ধর্মের সংঘাত হয়েছিল তখন চার্চের বিরুদ্ধে কোনো কথা বললে তাকে ডাইনি অপবাদ দিয়ে তাকে মেরে ফেলার ব্যাপারটা ছিল। কিন্তু ইউরোপে ধীরে ধীরে যখন পুঁজিবাদ যখন বিজয় লাভ করলো, তখন কিন্তু ধীরে ধীরে অন্ধবিশ্বাসগুলো চলে গেল, বিজ্ঞানের বিজয় ঘোষিত হলো এবং প্রযুক্তির উন্নতি হতে শুরু করলো এবং মানুষের মধ্যে থেকে অন্ধবিশ্বাসগুলো চলে যেতে শুরু করলো। এবং এখন দেখা গেছে যে যত সংকট ঘনীভূত হচ্ছে সারা পৃথিবী জুড়ে, পুঁজিবাদের সংকট যত ঘনীভূত হচ্ছে, মানুষের সমস্যা যত বাড়ছে, মানুষের সমস্যাগুলি যখন কোন রকম ভাবে সুরাহার পথ পাচ্ছে না, তখন ধীরে ধীরে কিন্তু এই ধরনের অন্ধবিশ্বাসগুলি সেগুলো শুধু কি আমাদের এই প্রান্তে, বিশ্বের এই প্রান্তেই হচ্ছে, মানে এশিয়া প্রান্তেই হচ্ছে বা ভারতবর্ষে এইসব জায়গায় হচ্ছে নাকি ইউরোপের প্রান্তে হচ্ছে? বিভিন্ন রূপে হচ্ছে। কোথাও জনজাতিদের মধ্যে এই ধরনের ডাইনি অপবাদে মানে ইসে করা, মানে লিঞ্চিং হয়। কোথাও দেখা যাচ্ছে যে বিভিন্ন, কোথাও ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া হচ্ছে এই বলে মানুষকে মারা হচ্ছে, কোথাও বর্ণবাদের মোড়কে মানুষকে মারা হচ্ছে, কোথাও সম্প্রদায়ের মোড়কে মানুষকে মারা হচ্ছে, মানুষের প্রতি আক্রমণ হচ্ছে। এই যে সমস্তগুলো হচ্ছে, এগুলি কিন্তু বিভিন্ন রূপে পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে। মানুষ কিন্তু মূল সমস্যা থেকে সরে যাচ্ছে। আজকে যে অপবাদে ডাইনি অপবাদে যে করা হলো, মানে অপবাদ কথাটা তো মানে আলংকারিক করতে ব্যবহার করছি, সেটা কি কারণ হতে পারে? হয়তো কোনো চিকিৎসার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, কেউ সুস্থ হচ্ছে না, চিকিৎসা হচ্ছে না ঠিকভাবে। তো সংকটটা তো স্বাস্থ্যের সংকট হতে পারে, সংকটটা হতে পারে মানে আর্থিক সংকট হতে পারে। মানুষ যে বাস্তব সংকটের মধ্যে আছে, সেগুলি থেকে মানুষ যখন পরিত্রাণ পায় না, মানুষ এই ধরনের অন্ধবিশ্বাসের বশবর্তী থাকে এবং সেটাকে লালন পালন করা হচ্ছে বলেই আমরা দেখতে পাই এখনো এই ধরনের ঘটনাগুলি ঘটে যাচ্ছে। ওকে, তার মানে পেছনে কারণ অন্য কিছু, কিন্তু সেটাকে সামনে মোড়কটা দেওয়া হয় ডাইনির মোড়ক। ওকে, আমরা আসবো আপনার কাছে। খুব সুন্দর তথ্যপূর্ণ কথা বলছিলেন। সুদীপবাবু রয়েছেন। সুদীপবাবু, এই যে বলা হচ্ছিল জনজাতি যারা ভুক্ত, যারা তাদের মধ্যেই এই ডাইনি অপবাদটা দেখা যায় বেশি, আপনি সেটাকে বিশ্বাস করেন কিনা? যদি করেন, বিশ্বাসের ব্যাপার নেই, এটা স্ট্যাটিস্টিক্যাল। আচ্ছা, এটা তো মানে স্ট্যাটিস্টিক্স, এবং যে ডাইনির যে ঘটনাগুলো, এগুলো আমরা দুই ভাবে জানতে পারি। একটা হচ্ছে পত্রিকা মারফত জানতে পারি, আর আরেকটা হচ্ছে পুলিশের রেকর্ড থেকে। আর কিছু কিছু এনজিও রিসার্চ করে এই দুটোকে টালি করে একটা স্ট্যাটিস্টিক্স দাঁড় করায়। এই স্ট্যাটিস্টিক্স থেকে আমরা জানতে পারি যে ট্রাইবেলদের মধ্যে এটা অ্যাবসলিউটলি ডাইনি অপবাদ দিয়ে যে মারধর বা হত্যা করা, এটা সীমাবদ্ধ। আচ্ছা, এর এখানে একটা সীমাবদ্ধ বলতে অন্যদের মধ্যে হয় না? না, এটা আমি উত্তরটা আমি দিচ্ছি। এর বাইরে যদি হয়ে থাকে, এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলবো না, এটার পিছনে আসলে ডাইনি ব্যাপারটা হয়তো নেই, এটা সম্পত্তি ইয়ে করার জন্য অপবাদ দিচ্ছে, তখন হয়তো মানে এখানে লিঞ্চিং এর ব্যাপারটা একটু কিন্তু রিলেটেড এটার সাথে, একদম খুব ইম্পর্টেন্ট। এটা একটু এক মিনিটে আমি এটা বলছি যে লিঞ্চিং দেখা যায় যে ডাইনি অপবাদ দিয়ে কাউকে যদি অত্যাচার করা হয়, তখন এটাতে লিঞ্চিং এসে যায়, মানে এটা হুজুগ এসে যায়, পেছন থেকে লোকজন, ক্রাউড যেটা আর কি, লোকজন জড়ো হতে থাকে এবং আক্রমণটা সাধারণত দেখা যায় পেছনের লোকগুলো বেশি করে, শেষ দিকে যারা আসছে তো ওরা বুঝে না, হুজুগ হইচই ধর ধর মারমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমাদের লিঞ্চিং এর যে সাইকোলজিটা, ক্রাউড সাইকোলজি, এটা আমাদের বুঝতে হবে। যে স্টার্ট করেছিল সে হয়তো তখন নেই বা সরে গেছে, আমি লিঞ্চিং এর কথাটা বলছি। তো এটা যদি বাঙালি সমাজে হয়, দেখা যায় যে এটাতে ইনভলভ হয়েছে ওই যে পেছনের সারির যারা বিশ্বাস করে, কারণ ভিড়ের মধ্যে তো এখানে নন মানে বাঙালি বা ট্রাইবেলের যে ভাগটা আমরা বলছি, এখানে ভাগটা হচ্ছে যে বাঙালিরা কি, বাঙালিরা একটা পরিপূর্ণ জাতিতে গিয়ে উত্তীর্ণ হয়েছে, ট্রাইবেলরা তো এখনো জাতিতে পরিণত হয়নি, যে বিজ্ঞানের যে নিয়ম অনুযায়ী তারা এখনো জাতিতে পরিণত হয়নি। তাহলে কেউ এখন আমাকে এই প্রশ্নটা তুলতেই পারে, দর্শকদের জন্য আমি একটু এক মিনিট বলছি, তাহলে জাতি এবং
জনজাতি বা ট্রাইবের মধ্যে তফাৎটা কি? জনজাতি এবং ট্রাইবের মধ্যে যারা যে জাতি গোষ্ঠী, যে গোষ্ঠী আর কি, আমরা সবাই কিন্তু এক সময় ট্রাইব ছিলাম। ট্রাইব থেকে আমরা উন্নীত হয়ে একটা পরিপূর্ণ জাতিতে এসেছি। আমাদের কি থাকতে হবে? আমাদের অবশ্যই কিন্তু সেটেলড এগ্রিকালচারে আসতে হবে। সেটেলড এগ্রিকালচারে আসার পরে দেখা যায় তারা একটা পরিপূর্ণ জাতিতে পরিণত হলো। সেটেলড এগ্রিকালচারের বাইরে কি আছে? জুম বা তাদের জমি জমার যে মালিকানা, সেইগুলোর মধ্যে এখনো তারা পরিপূর্ণভাবে আসেনি। ত্রিপুরাতে বিশেষত আমি দেববর্মা সমাজের কথা বলছি, ওনারা কিন্তু পরিবর্তনের মধ্যে আছে, পরিপূর্ণ জাতিতে উন্নীত হয়নি। ট্রাইব বলা হচ্ছে কিন্তু সরকারিভাবে স্বীকৃত, ওরা ট্রাইবেল। পরিপূর্ণ জাতিতে উন্নীত হয়নি, কিন্তু প্রসেসে আছে, অনেক দূরে গিয়ে গেছে। তার সাথে যে অন্য ট্রাইব গুলো আছে ত্রিপুরাতে, তারা কিন্তু অনেক পিছিয়ে আছে এই দেববর্মা জাতি গোষ্ঠীর থেকে। জমির মালিকানার উপর যে তাদের একটা অধিকার আছে, বা এইটা কিন্তু সবচেয়ে বড় এখানে ইন্ডিকেটর একটা জাতিতে পরিণত হতে হয়। তাহলে কি হচ্ছে, বাঙালিরা যারা, তারা তো পরিপূর্ণ, আমরাও কিন্তু ট্রাইব থেকে এসেছি। আমাদের ভাষাগুলো কিন্তু সিলেটি, অমুক তমুক, আমরা বিভিন্ন ট্রাইব থেকেই এসেছি। আমাদের এখনো কিন্তু সেই ট্রাইবের ভাষায় আমরা কিন্তু কথা বলি আমাদের, হ্যাঁ, দিয়ে আবার একটা কমন ভাষা হয়ে যায়। তাইলে ট্রাইবের মধ্যে কেন দেখা যাচ্ছে, এই প্রশ্নটা যদি আমাদের করা হয়, তাহলে এটা অ্যাকচুয়ালি আমি অনেক ট্রাইবের তো শেষ নেই, প্রচুর ট্রাইব আছে। আমি ত্রিপুরার ট্রাইবদের নিয়ে আমি 2 মিনিট কথা বলতে চাই। ত্রিপুরার ট্রাইবদের মধ্যে এই যে ধারণাটা, উনিও বলেছেন যে একটা বিশ্বাস, এই বিশ্বাসটা ব্যাপারটা, যেটা বাঙালিরা এই বিশ্বাসটা অনেকটা ছাড়িয়ে আসছে, কিন্তু তার যে লেসপেস নেই, কিন্তু তা নয়, কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভলি কিছু করে না বিশেষভাবে। হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু ভূতের ভয়, অমুক তমুক আছে বাচ্চাদের মধ্যে। ঠিক আছে, আমরা বুঝলাম যে এখন তাহলে জনজাতি বেশি হয়, কেন? কিন্তু সেটা কেন হয়? প্রশ্ন হচ্ছে কেন? সেটাই তো প্রশ্ন এখন। যদি হয়ে থাকে, স্ট্যাটিস্টিক্স বলছে, আপনি বলছেন, তাহলে সেটা কেন? হ্যাঁ, প্রচুর জনজাতি আছে। আমি শুধু ত্রিপুরার জনজাতির উপর ভিত্তি করি কয়েকটা তথ্য আমি আপনাকে তুলে দিচ্ছি। ত্রিপুরীদের মধ্যে, মানে ত্রিপুরার যে ট্রাইবেল বিভিন্ন জনগোষ্ঠী আছে, তাদের বেশিরভাগ জনগোষ্ঠীর মধ্যে 2টা জিনিস বিশ্বাস আছে। তাদের দেবতা একরকম বিশ্বাস করে। আমরা যেমন ভূত যেটা, এটাকে বলি, আমাদের আত্মাটা যদি মানে অতৃপ্ত আত্মা, হ্যাঁ, তাদের কিন্তু সেটা নয়। তাদের কিন্তু আত্মার ধারণা থেকে এটা আসেনি, তাদের দেবতা থেকে একটা ধারণা আসছে। তারা মনে করে যে কোনো মানুষ মারা গেলেই সে দেবতায় পরিণত হয়। তার মধ্যে কিছু কিছু লোক দেবতা না হয়ে অপদেবতা হয়। 2 রকম, ভালো দেবতা এবং খারাপ দেবতা। যেমন আপনার ভালো যে দেবতা, সেই দেবতা যারা ত্রিপুরাতে যারা মানে ট্রাইব আছে, তারা ভালো দেবতাদের সুকুন্দ্রায় এবং মুকুন্দ্রায় বলে 2 দেবতা হচ্ছে তাদের প্রধান দেবতা। এবং তারা হচ্ছে শুধু মানুষের, আমাদের উপকারী করে। যেমন আমরা সবচেয়ে বেশি কোন দেবতাকে, ভালো দেবতাকে চিনি? আমরা সবচেয়ে ভালো দেবতাকে চিনি কিন্তু আমরা গড়িয়া দেবতা। গড়িয়া দেবতা হচ্ছে ধনধান্যের, মানে এগ্রিকালচারের দেবতা। হ্যাঁ, আমাদের ভালোই করে। কিন্তু তাদের মধ্যে অপদেবতার কতগুলো মানে বিশ্বাস আছে। এবং অপদেবতা আমার কাছে যা আমি নাম পেয়েছি, 14-15টা নাম পেয়েছি। এর মধ্যে 2-1টা নাম আমি উল্লেখ করছি। এর মধ্যে মেইন হচ্ছে সবচেয়ে প্রধান, যে তাদের মধ্যে সবচেয়ে যাকে প্রাধান্য দেওয়া হয় অপদেবতার মধ্যে, সেটা হচ্ছে বুড়াছা এবং তার পত্নী হাচুকমা। তাছাড়াও নানা রকম জমদোগা, রন্দোগা, রাউখাল, গলা ব্যাং ইত্যাদি ইত্যাদি 14-15টা নাম আমার কাছে আছে। এটা হচ্ছে একটা। প্যারালাল তাদের আরেকটা ধারণা আছে, সপ্তডাইনির ধারণা ত্রিপুরাতে। সপ্তডাইনি, হ্যাঁ, 7 জন ডাইনি তারা চিন্তা ভাবনা করে। তাদের একটা মানে ধারণার মধ্যে আছে, বিশ্বাস আছে এটা। এদেরকে তাদের ভাষায়, ককবরক ভাষায় বলা হয় বুকুক চিনি বলা হয় এটাকে। এবং কল্পনা করা হয় এই যে 7 জন ডাইনি, তারা 7 জন বোন, সেই হিসাবে কল্পনা করা হয়। এবং তারা সমস্ত কিছু অসুখ বিসুখের জন্য দায়ী হয়। কিন্তু ওই যে অন্য যে আমি অপদেবতাদের কথা বললাম, তারা অসুখ বিসুখ ছাড়াও অসুখ বিসুখও করে, এছাড়াও অন্যান্য অপকর্মের জন্য করে।
ওকে, তাহলে এই ব্যাপারে এই যে 7 ডাইনির কথা বলছেন বা এই ধরনের যে ডাইনির যে বিশ্বাস বা ধারণা, তাহলে আপনি বলছেন যে এটা জনজাতি বা ত্রিপুরার জনজাতিভুক্ত যারা রয়েছেন বা নৃগোষ্ঠী অংশের মানুষের মধ্যে এটা বিশেষভাবে এখনো বিরাজ করছে? হ্যাঁ, করছে। এবং সেটা প্রবল আকারে বিরাজ করছে? হ্যাঁ, প্রবল আকারে ওকে, বিচার করছে, কিন্তু এটা যায় না কেন? ঠিক আছে, যায় না কেন আমরা আসছি পরে। কিন্তু এই জায়গাটাতে প্রণীতদা, আপনার কি ধারণা বা আপনার কি এই জায়গাটাতে কতটুকু কি জানেন এই বিষয়টা নিয়ে? এই যে জনজাতিভুক্ত, আপনি বললেন যে নৃগোষ্ঠী অংশের, গোটা পৃথিবীতে নৃগোষ্ঠী অংশের মানুষের মধ্যে এটা বিরাজ করে বেশি, কেন, মানে এটা কিসের জন্য হয়, বা উনি যেটা তথ্য যেটা দিলেন এটা কেন হয় এটা বেশি? আমি বিষয়গুলি আসলে এইভাবে আলাদা করে দেখতে চাইছি না আর কি। বিষয়টা ভালো জানাশোনা আছে, মানে ব্যাপারটা নিয়ে জানা বোঝা আছে, উনি এটা বলেছেন বিষয়টা, তো আমি অন্যভাবে দেখতে। কিন্তু জাতির মধ্যে বিরাজ করছে, সেটা কেন করছে? জনজাতির মধ্যে কি বিরাজ করছে, বাঙালির মধ্যে কি বিরাজ করছে, হিন্দুর মধ্যে কি, মুসলমানের মধ্যে কি, এগুলি কি বিরাজ করছে, তার চেয়ে আমার বড় ব্যাপার হচ্ছে মানুষের মধ্যে কি বিরাজ করছে। ব্যাপক অংশ মানুষ হচ্ছে কুসংস্কার, অন্ধবিশ্বাসে আচ্ছন্ন হয়ে আছে এখনো, সেটা আরো বিস্তৃত আকারে আছে। শুধুমাত্র ডাইনি একটা বিচ্ছিন্ন ঘটনা এখানে আমরা পেয়েছি, কিন্তু এরকম নানা ঘটনা নানা সময় ত্রিপুরা রাজ্যে কেন সারা ভারতবর্ষে ঘটে যাচ্ছে। মানুষ অস্বাস্থ্যকর জল পান করছে, নোংরা জলে ডুব দিচ্ছে, দিয়ে পুণ্য করছে, এই সমস্ত ঘটনা ঘটছে, লাখ লাখ মানুষ তাতে যুক্ত হচ্ছে। তাদের বিশ্বাস, সেখানে বিজ্ঞান খাটছে না। যদি বিজ্ঞান যায়, যদি ওই সত্যজিৎ রায়ের যে গণশত্রু সিনেমাটা হয়েছিল, হেনরিক ইবসেনের যে কাহিনী অবলম্বনে 1882 সালে সুইডেনের যে নাট্যকার যেটা লিখেছিলেন, সেটা এখনো, সেটা আজকের দিনেও সেটা প্রযোজ্য, যে মানুষ নোংরা জলে ডুব দেবে, নোংরা জল খাবে, খেয়ে অসুস্থ হবে, তবুও মানুষ পুণ্য লাভ করবে, মানে পুণ্য লাভের বিশ্বাস মানুষের আছে। তো এরই একটা অংশ হিসেবে আছে এই ধরনের বিশ্বাসগুলো, যে ডাইনিকে যদি আমরা মেরে ফেলি তাহলে আমাদের গ্রামে একটা মানে অশুভ শক্তির অপদেবতাই বলুক, যাই বলুক, তার বিনাশ হবে। কিন্তু আসল কথা হচ্ছে এর পেছনে যে কারণগুলি থাকে, ঠিক যে কারণে সতীদাহ প্রথা হতো, ঠিক সেই কারণে ডাইনি অপবাদে মারা হয়। সেখানে দেখা গেল সম্পত্তির একটা বড় ব্যাপার থাকে। অনেক সময় আমরা বিভিন্ন সময় ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখেছি যে আসলে গ্রামের এমন কোন বিধবা মহিলা যদি থাকে, তার কিছু জায়গা সম্পত্তি আছে এবং সেই সম্পত্তিগুলোর আপাত হয়ে কোনো ভাগিদার নেই, তখন সেই সম্পত্তি দখল করার জন্য কিন্তু ডাইনি অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়। অর্থাৎ ডাইনি অপবাদ দিয়ে যারা এই ধরনের কাজ কারবারগুলি করে, তারা সবাই যে সবটাই অন্ধবিশ্বাস থেকে করছে ব্যাপারটা এরকম না। অশুভ মতলব থাকে, পরিকল্পনা মাফিক করা হয় এবং মানুষের অন্ধত্বটাকে কাজে লাগানো হয়। ক্রাইম যারা করে তারা কিন্তু আসলে অনেক কিছু জেনে বুঝে করে, সবটা অজ্ঞাতার সাথে করে না, এবং মানুষের অজ্ঞতাকে ওরা ব্যবহার করে সেটা করার জন্য। সেক্ষেত্রে এরকম ঘটনাগুলি ঘটে বিভিন্ন ক্ষেত্রে। আমরা আরো বিভিন্ন বিগত দিনে আমরা বিজ্ঞান সংগঠন থেকে নানা জায়গায় গিয়ে আমাদের এই উপলব্ধি হয়েছে। নানা জায়গায় দেখা গেছে যে কিছু ভেস্টেড ইন্টারেস্ট আছে, সম্পত্তিগত কিছু ইন্টারেস্ট বা কিছু মানে বিভিন্ন ধরনের সম্পর্কগত বিভিন্ন রকম ইন্টারেস্ট সেখানে কাজ করেছে এই জন্য অপরাধগুলি সংঘটিত করার ক্ষেত্রে। কিন্তু অপরাধগুলি দমন করার জন্য যে প্রশাসনিক যে ব্যবস্থাপনা, সেটা কখনই বিশেষ কিছু নেওয়া হয় না, এখানেও নেওয়া হয়নি। এখানেও যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, সম্ভবত 4 জন মূল অভিযুক্ত আছে, তাদের কাউকে এখনো গ্রেফতার করা হয়েছে সেরকম কিছু খবর আমাদের কাছে নেই। অর্থাৎ পুলিশ নিষ্ক্রিয় আছে। তো পুলিশ নিষ্ক্রিয় আছে, প্রশাসন নিষ্ক্রিয় আছে, আমাদের শিক্ষা ব্যবস্থা এভাবেই মানুষকে তৈরি করছে যে এই ধরনের বিশ্বাসগুলো থেকে মানুষ বেরিয়ে আসতে পারছে না। সর্বোপরি আমাদের আর্থসামাজিক অবস্থা সাপোর্ট করছে পুরো বিষয়টাকে। তো আমি এই দিক থেকে দেখতে চাই। ওকে, আর্থসামাজিক অবস্থানটা এটা একটা বিরাট বড় ব্যাপার। আপনি সেখানে সম্পত্তি নিয়ে কুমতলব করাই হোক, এখন যদি আর্থিকভাবে যদি কেউ সচ্ছল থাকে তাহলে নিশ্চয়ই সেখানে সম্পত্তি নিয়ে এই ধরনের কুমতলব, ডাইনি অপবাদ দিয়ে কাউকে মেরে তার সম্পত্তি দখল করার চেষ্টা হবে না। তাহলে আসল ব্যাপারটা অর্থনীতি জড়িয়ে আছে এখানে। এখানে আমরা ডিটেইল তো জানি না বিষয়টা, কিন্তু বেশিরভাগ ঘটনাগুলি এর সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ যদি শক্ত হাতে যদি দমন করা হতো, আইনানুগ ব্যবস্থা যদি সঠিকভাবে নেওয়া হতো, তাহলে মানুষ এর থেকে কিছুটা বিরত হতো। আর মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা সম্প্রসারণের কোনো প্রয়াস তো নেওয়া হয় না। বিভিন্ন সময় আমরা দেখেছি যে জনজাতিভুক্ত যে অঞ্চলগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে স্কুল তৈরি হয়েছে, কিন্তু স্কুলগুলিতে বিজ্ঞান প্রসারের কাজ সেভাবে হয়নি। সেখানকার মানুষের মধ্যে চেতনার মান বিকাশের জন্য সেরকম কোনো চেষ্টা হয়নি, বিগত দিনে হয়নি, এখন আরো হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে যে মানুষ যে তিমিরে সেই তিমিরই আছে। শুধুমাত্র আমরা যদি বারবার যদি ঘুরিয়ে ফিরে যদি জনজাতিভুক্ত মানুষদের কথা বলি তাহলে সেটা সত্যের অপলাপ হবে। সমস্ত মানুষের মধ্যে নানাভাবে বিভিন্ন রকম কুসংস্কার গুলো আছে, অন্ধবিশ্বাস গুলো আছে, সেগুলিকে বিজ্ঞান চেতনার প্রকাশ কিন্তু আসলে মানে প্রচার, বিজ্ঞান চেতনা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বিজ্ঞান চেতনা আমাদের রাজ্যে হোক বা এখন গোটা ভারতবর্ষে হোক বা বিশ্বব্যাপী কিভাবে হচ্ছে, কতটা হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই। কিন্তু তার আগে এই জায়গাটা থেকে আমি একটু বেরিয়ে আসি যে
আমরা আমাদের রাজ্যে যখন এই যে ঘটনাটা হয়েছে, এটা অবশ্যই নিগোষ্ঠী অংশের মানুষের মধ্যেই হয়েছে, জনগণদের মধ্যেই হয়েছে ঘটনাটা, বিশালগড়ের যে হরিশনগরের যে ঘটনাটা, কিন্তু আপনি যেটা বলছিলেন যে কেন বিরাজ করছে, মানে কেন এটাকে দূর করা যাচ্ছে না, মানে বিজ্ঞান এত বিজ্ঞান এগিয়ে গেছে কিন্তু এটা কেন দূর করা যাচ্ছে না? আমি একটা দুইটা ঘটনা আমি দিই আপনাকে, যেমন এখন যিনি বললেন সম্পত্তির জন্য করে যাচ্ছে, আর আরেকটা ব্যাপার আসছে যে সংখ্যাটা বেড়ে যাচ্ছে ইদানিং প্রচুর, উনি বলেছিলেন। এই দুইটা আমি একটু ক্লিয়ার করি। সংখ্যাটা বেড়েছে, নো ডাউট বেড়েছে, কিন্তু এটার কারণ হচ্ছে জনসংখ্যা বেড়েছে বলে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এটা আর ভেঙে বলার দরকার নেই। আচ্ছা, টোটাল আগে যেটা ছিল, এখন আমার জনসংখ্যা যদি বাড়ে প্রপোর্শনেটলি এটাও বাড়বে, মানে হ্যাঁ, এটা গেল একটা। 2 নম্বর কথা, আর ওই যে সম্পত্তি থাকলেই যে ইয়ে হবে তার কোনো ইয়ে নেই। আমাদের ত্রিপুরার প্রতিষ্ঠিত লেখিকা সুতপা দাস, ওনার একটা বই লিখেছিলেন সোনার দুয়ারি ঘর, রূপার দুয়ারি ঘর। ওইটার 279 পৃষ্ঠায় উনি লিখেছেন যে রত্নমাণিক্যের বিধবা স্ত্রী মুক্তকেশীকে ডাইনি আখ্যা দিয়ে হত্যা করা হয়েছিল। বুসরাই নামে এক যুবক করে বেঁধে নিয়েছিল। পরবর্তী রাজা ঘনশ্যাম, যে মহেন্দ্রমাণিক্য নাম নিয়েছিল, ও তার এই মহিলাকে কিন্তু মানে ইয়ে দেয়নি আর কি, পাত্তা দেয়নি, এবং সেই কারণেই তাকে হত্যা করতে সুযোগ পেয়েছিল ওরা ডাইনি অপবাদ দিয়ে। ত্রিপুরার ইতিহাসের একটা খবর আমি দিলাম। দ্বিতীয়, এবার আরেকটা জিনিস যেটা বলেছে সম্পত্তির ব্যাপারে, এবার দেখুন 2016 সালে আপনি বোধহয় এটা টক শো করেছিলেন আমার যা মনে হয়, 2016 সালে সোমবার 9 মে কল্যাণপুরের তুলাবাড়ির তিনঘরিয়া এলাকাতে একটা ঘটনা ঘটেছিল। ওইখানে আপনার কিরণমালা দেববর্মা 45 বছরের এক বিধবা, অভিমন্যু দেববর্মার স্ত্রী, উনি ওইখানে সপ্তডাইনির ব্যাপারটা আসছে, উনি সপ্তডাইনির পূজক, মন্ত্র জানতেন। সপ্তডাইনি সম্বন্ধে আবার প্রশ্নটা এসে যায়, সপ্তডাইনিকে যারা হাত করতে পারে তাদেরকে ছেকাল বলা হয়। মহিলারা যদি করে এটা ছেকাল বলা হয়, পুরুষরাও করতে পারে। মহিলারা যদি ছেকাল হয় কিন্তু ডাইনি অপবাদে ইয়ে হয় যারা ছেকাল, মানে তাদের কিন্তু তন্ত্রমন্ত্র জানতে পারে। কিরণমালা দেব না ধারণা, এটা বশীভূত করতে পারে, ধারণা আসলে কিছু না। এই কিরণমালা দেববর্মা এইসব করতেন, ঝাড়ফুঁক অমুক তুমুক করতেন। তখন কি হয়েছে, ওই পাড়ারই প্রদীপ দেববর্মা নামে একটা ছেলে অসুস্থ হয়ে গেছিল ওই দিন, কয়েকদিন আগে। দিন সাথে অসুস্থ থাকার পর জিবি হাসপাতালে সে মারা গেছে। তার বড় ভাই অসীম দেববর্মা রটিয়ে দিল যে যেহেতু সে ওই সপ্তডাইনির মন্ত্র জানে, সুতরাং সেই আমার ভাইকে মেরেছে, শিউর বলে সে রটি দিয়েছে। তারপর ঘটনাটা কি হয়েছে, ওনার সাথে যে আমার ডিফারেন্সটা হচ্ছে, এই জায়গাটাতে 200 লোক এসে আক্রমণ করেছে ওই বাড়ির উপর, 200। এটাতে কি আপনি বলবেন যে সোশ্যাল ইয়ে নেই এটার পেছনে? ভুল ধারণা, আমি কাউকে দোষ দিচ্ছি না। যদি সম্পত্তির জন্য করে 10 জন 12 জন 7 জন 8 জন 15 জন বা ওদের এই সম্পত্তির সাথে যাদের রিলেশন আছে তারাই করবে, বন্ধু বান্ধব করতে পারে। 200 লোক, এবং ওই ঘটনার সময় একটা সমাজ ভেঙে পড়েছে আপনি বলছেন, খুনি হয়ে যেত। কিন্তু ওই ঘটনার সময় ফার্স্ট ব্যাটালিয়ন টিএসআর তখন তপন দেবনাথ সাহেব একটা প্রোগ্রাম করতে গেছিলেন, উনি খবর পেয়ে ঝাঁপিয়ে পড়েছেন, সমস্ত টিএসআর নিয়ে ওই জায়গাটা রক্ষা হয়েছে ওই দিন। এটা খুব হইচই হয়েছিল ত্রিপুরাতে, আপনাদের এতে খুব দেখিয়েছিলেন 16 সালে। তাহলে এটাতে কি সম্পত্তির ব্যাপার? এটাতে কোনো সম্পত্তির ব্যাপার নেই না, সম্পত্তির ব্যাপার সবগুলো ইস্যুতে সবগুলো ঘটনাতে হয় না। সম্পত্তির ব্যাপার নাই না, একটা মানুষের বেস্ট ইন্টারেস্টে ওটা মানুষের বিশ্বাসটাকে কাজে লাগিয়ে মানে মোবিলাইজ করে দেয়। ঠিক, মানে যখন এরকম মোবিলাইজ করেছে ওইটাকে কাজে লাগিয়েছে, ওইটাতে তো কোনো ইন্টারেস্ট ছিল হয়তো, সেটা কাজে লাগিয়েছে। সেটা ওটা বড় বিষয় না, এগুলি আমি মারা যাওয়াতে কারণ কোনো এটাতে ক্রাইম গুলো আছে কোনো ইন্টারেস্ট ছিল না, ভেস্টেড কোনো ইন্টারেস্ট ছিল না। ওইটা নিয়ে আমি আলোচনা করতে চাই, কিন্তু ও কনফার্ম, মানে ওর বিশ্বাস যে যেহেতু এই চেনে ওই ঠিক, মানে আসলে ধারণাটাকে এখানে মানে ওনার ধারণাটা প্রাধান্য পেয়েছে যে উনি ডাইনির মানে পুরো মন্ত্র জানেন বা কিছু, তার জন্য উনি হয়তো ওনার ভাইকে হত্যা করেছেন, এবং এই ওনার যে ধারণাটা বা ওনার যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা উনি প্রতিফলিত করতে পেরেছেন সেই 200 জন লোকের মধ্যে। আমি যতটুকু হরিশনগরের ঘটনা জেনেছি এতটুকুই তো আমিও তাই দেখতে পাচ্ছি, এর বাইরে এখানে কোনো সম্পত্তির কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না।
হরিশনগরে কিন্তু এখন পর্যন্ত সেটা তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে, যেহেতু এটা এই মুহূর্তে অবশ্য আইনের কাঠগড়ায় হয়তো থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিশালগড়ের ঘটনায় আমরা আসবো আপনার কাছে, তা আমরা বুঝলাম যে এই ধরনের ঘটনাগুলো কেন হয়। প্রথমত আপনি বিজ্ঞানের কথা বলছেন, আপনি নিজে একজন বিজ্ঞান কর্মী। বিজ্ঞান এত দূর এগিয়ে গেছে, আজ আমরা হাতে মুঠোয় আমাদের মুঠোফোন বা মোবাইল আমরা যাকে বলি, এবং এই মোবাইল ফোনে আমরা দেখে আমরা অনেক কিছু, অনেক যারা পড়াশোনা করেনি হয়তো তারাও মোবাইল চালাতে জানে এবং দেখে বিশ্বকে দেখছে। তারপরও আমাদের বিজ্ঞান সচেতনতা বাড়ছে না কেন? এর পেছনে কারণ কি? এটাই তো মূল পয়েন্ট। আসলে আমি এটাই বলতে চাইছি। আসলে এই ধরনের খুচরো বিষয়গুলি থেকে আমি আসলে সার্বিক বিষয়টা আলোচনা করতে উৎসাহী বেশি। আসলে মূল ব্যাপারটা হচ্ছে বিজ্ঞান যে উন্নতি হচ্ছে, হাতে মুঠোফোন, তো মুঠোফোন ইউটিউবে ছেলেমেয়েরা দেখছে কি বা মানুষ দেখছে কি সেটা তো বুঝতে হবে, যে মানুষের আইটেম কি দেখার, কি প্রোগ্রাম দেখছে, ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপে কি চর্চা করছে মানুষ, সেখানে বিজ্ঞান চর্চা করছে কতটা। বিজ্ঞান আর প্রযুক্তিতে এক নয়, মানুষ প্রযুক্তি চেটেপুটে খাচ্ছে, প্রযুক্তি মানুষকে বিক্রি করা হচ্ছে, এবং যারা শাসন ক্ষমতায় আছে তারাও প্রযুক্তিকে ইচ্ছে মতো ব্যবহার করছে, বিজ্ঞানকে বাদ দিচ্ছে, ফসলটাকে আর কি, মানে বিজ্ঞানকে বাদ দিয়ে প্রযুক্তিকে যতটা পারা যায় ওরা চাইছে উন্নত করে সেখান থেকে ফায়দাটা নিতে চাইছে। এটাই হচ্ছে আসল সমস্যা সমাজের মধ্যে। বিজ্ঞান চেতনা প্রসার করবে না, সিলেবাস থেকে বিজ্ঞানকে আস্তে আস্তে ছেটে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে, আর প্রযুক্তির জয়গান গাইছে। এই যে চাঁদে যেটা পাঠিয়েছে চন্দ্রায়ন, সেটা তো প্রযুক্তির উন্নতি, বিজ্ঞানের উন্নতি আলাদা, প্রযুক্তির উন্নতি আলাদা। বিজ্ঞান মেলাতে একটা বিজ্ঞানের কিছু পাবেন না, সব প্রযুক্তি, একদম রাইটলি বলেছে, সেটাই 100%। এটাই মূল বিষয়টা আমি আসতে চাইছি। এই কারণে বিজ্ঞান মেলা নয়, এগুলো প্রযুক্তি ধরনের অন্ধবিশ্বাসজনিত কারণে মানুষের উপর অত্যাচার হচ্ছে, এবং সেই ঘটনাগুলি যখন ঘটে তখন সেটা নিয়ে আমরা আলোচনা করি, টকশো করি। কিন্তু এই ঘটনাগুলির যে মূল উৎসটা, সেটা হচ্ছে যে আসলে সমস্ত বিষয়গুলিকে জিয়ে রাখা হচ্ছে। এখন যেটা হচ্ছে যে আসলে সমাজ আবার মধ্যযুগের দিকে যাচ্ছে, সতীদাহ প্রথা এবং নরবলি বাদ দিয়ে বাকি সব পুরনো যা যা ছিল সবই প্রায় মোটামুটি ফিরে এসেছে। আর কয়েকদিন পর হয়তো সেটাও এসে যেতে পারে। এই অবস্থার মধ্যে আমরা আস্তে আস্তে যাচ্ছি, এবং সেটা সারা পৃথিবী জুড়ে এই ধরনের আগ্রাসন দেখা যাচ্ছে। তো এটার ফলশ্রুতি দেখা যাচ্ছে যে টেকনোলজির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের কাছে নানা রকম ডিভাইস আছে, নিত্য নতুন ডিভাইস হচ্ছে, তার মডিফিকেশন হচ্ছে, তার এনহ্যান্সমেন্ট হচ্ছে, কিন্তু বিজ্ঞানের চেতনার কিন্তু দিন দিন তার অবনতি হচ্ছে। কারণ ইচ্ছাকৃতভাবে বিজ্ঞান চেতনাকে যাতে প্রসারিত না হয় মানুষের মধ্যে, তার জন্য প্রচেষ্টা রাখা হচ্ছে। এর জন্য স্কুল ভিত্তিক যে বিজ্ঞান চর্চার যে কেন্দ্রগুলি তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে বা শুকিয়ে মারা হয়েছে। এবং তাছাড়াও দেখা যাচ্ছে যে মানুষের মানে পড়াশোনার যে সিলেবাসটা তৈরি করছে, সিলেবাসটা এইভাবেই তৈরি করা হচ্ছে যেটা সম্পূর্ণ হচ্ছে যে বিজ্ঞান চেতনার পরিবর্তে কিছু একটা করে ভবিষ্যতে যদি চলতে পারে কিছু মানুষ, তার জন্য যতটুকু তোকে শিক্ষিত করা দরকার ততটুকু করার জন্যই সেই সিলেবাসটা তৈরি করা হচ্ছে, এবং তার বাইরে কিন্তু আলাদা করে কোনো চর্চার জায়গা রাখা হচ্ছে না, বিজ্ঞান মানসিকতার জন্য কোনো চেষ্টা রাখা হচ্ছে না। এবং দেখা যাবে বিভিন্ন রকম যে তুক তাক ঝাড়ফুঁক থেকে শুরু করে নানা রকম মানে কাল্ট যে ব্যাপারগুলো আছে, মানে ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে বিভিন্ন যে কোথায় তুলসী গাছ রাখলে সংসারে শান্তি ফিরবে, এই ধরনের সমস্ত বিষয়গুলি প্রচারের তুঙ্গে উঠে গেছে। এই ব্যাপারগুলি কিন্তু আসলে ইচ্ছাকৃতভাবে শাসকরা প্রচার করে মানুষের মধ্যে ভেতরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিচ্ছে। লাগাতার ইউটিউব খুললেই দেখবেন যে যেটার ইন্টারেস্ট সেই অনুযায়ী সার্চ করে, কিন্তু মানুষের যে একটা মোটিভ যার সেই অনুযায়ী কিন্তু সার্চ করে, তারপর সেটাই তো এবং সেটাই বারবার আসে। আমি যদি বিজ্ঞান চর্চার বিষয়টা সন্ধান করি তাহলে দেখা যায় ওইগুলি আসছে। আর কেউ যদি ওই ধরনের সমস্ত সংস্কারমূলক বিষয়গুলি আসছে, বাস্তুতন্ত্র কিভাবে ঘরটা তৈরি করতে হবে, কোনগুলো দিনের বেলা খেলে পরে কি অসুবিধা হবে, এগুলি ভুলেও পান করবেন না, এগুলি ভুলেও রাখবেন না, ঘরে এই জিনিস রাখবেন না, সামনে এগুলি আসতে থাকবে, আর এগুলোকে আরো জোরদার বিশ্বাস করতে সাহায্য করবে। পূজা কিভাবে করতে হবে, লক্ষ্মী পূজা করলে হবে না, ধনলক্ষ্মী পূজা আছে, আরো নানা রকম লক্ষ্মী পূজা আছে, 50 রকম লক্ষ্মী পূজা কবে কি করতে লাগবে, এই সমস্ত বিষয়গুলি আসছে। একই সঙ্গে এই ধরনের ভূতের ভয়, ভগবানের ভয়, সমস্ত ভয়গুলো কিন্তু মানুষের মধ্যে দিন 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 জাগিয়ে তোলা হচ্ছে, এবং এভাবেই কিন্তু আসলে সেগুলি মানুষের মনের মধ্যে রয়ে গেছে। এবং জনজাতিভুক্ত হোক কি সাধারণভাবে মানে অন্যান্য যে মানুষরা আছে, মানুষ তো আসলে শ্রেণীতে বিভক্ত, তারপরে মানুষদের এরকম নানা রকম ভাগে ভাগ করে রাখা হয়েছে। দেখা গেছে যে গরিব মানুষরাই কিন্তু মূলত আক্রান্ত হয়। গরিব মানুষরা বিভিন্ন রকম সংস্কারে আবদ্ধ থাকলেও তাদের অর্থনৈতিক জীবন যেহেতু উন্নত মানের, ফলে তারা তার ভিকটিম হয় না, মূল ভিকটিম হয় গরিব মানুষরা, দরিদ্র মানুষরা ভিকটিম হয়, তাদের ভিতরে ভয়টা কাজ করে, তাদের মধ্যে ভয়টা কাজ করে, এবং তারা ভিকটিমটা ওরাই হয়। তো এক্ষেত্রে আমরা দেখব যে আসলে এই যে বিষয়গুলি যদি মানে সরকার থেকে, প্রশাসন থেকে যদি বন্ধ করার চেষ্টা হতো তাহলে কিন্তু সেটার মানে একটা সুরাহা হতো।
কিন্তু এই যে উনি বলে সুদীপ দা যেটা বললেন যে 2016 যে ঘটনাটা বললেন, তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। ঘটনাটা ঘটেছিল, কিন্তু শাস্তি কি হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। কিছু হয়নি আজ পর্যন্ত ডাইনি সংক্রান্ত ঘটনা ঘটেছে, সেখানে প্রশাসনের লোকরা, যে টিএসআর ব্যাটালিয়ন বলছেন তপন বাবু, তপন দেবনাথ, যিনি একটা ভূমিকা নিয়েছিলেন, ওনার ব্যাটালিয়ন নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়েছিলেন বলে সেই লোকটার, সেই মানুষটার, সেই ব্যক্তির প্রাণ বেঁচে গেছে হয়তো। কিন্তু এই ধরনের ঘটনা রোধে আর কি করা হয়েছে? ঘটনা রোধের জন্য কিছু করা হয়নি, আর দ্বিতীয় হচ্ছে যারা ঘটনা ঘটিয়েছে তাদের জন্য কিছু হয়নি। আজ পর্যন্ত যত রকম মব লিঞ্চিং হয়েছে তাতে কারোর কোন রকম সাজা হয়েছে বলে আমরা কিন্তু জানি না। নানা রকম মব লিঞ্চিং হয়েছে, তার মধ্যে কোনোটাতেই কোনো সাজা হয়েছে কিন্তু বলা হয় মব লিঞ্চিং এর জন্য সাজার তো আমাদের প্রাবধানও ছিল না, কিন্তু এখন নতুন বিএনএসএ মব লিঞ্চিং এও কিন্তু সাজার আওতায় চলে এসেছে। মব লিঞ্চিং এসেছে, কিন্তু এই যে ডাইনির ব্যাপারটা আসেনি। ডাইনির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এটা আমি একটু আইনটা দিকটা একটু আমি বলতে চাই যে অনেক কিছু বিশ্বাসের মূলে আঘাত, এটা কিন্তু একটা খুব চালু কথা হয়ে গেছে। ভাবাবেগে আঘাত, বিশ্বাসে আঘাত, সমস্ত রকম অপকর্মগুলি কিন্তু এই বিশ্বাস এবং ভাবাবেগের দোহাই দিয়ে কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে এখন সমাজে, এবং সেটা কিন্তু দিন দিন বাড়ছে। এখন যে কোনো ঘটনায় যদি হয় তার মধ্যে যদি একটু ধর্মীয় মোড়ক বা একটু বিশ্বাসের মোড়ক জুড়ে দেওয়া যায়, একটু ভাবাবেগের মোড়ক জুড়ে দেওয়া যায়, তাহলে দেখা যায় যে তার 7 খুন মাফ হয়ে যাচ্ছে। অর্থাৎ কোন রকম অপরাধ সংগঠিত করেও মানুষ পার পেয়ে যায়। এক্ষেত্রেও দেখা যাবে যে যে ঘটনাটা হরিশনগরে ঘটেছে তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। অ্যারেস্ট করা যেত না ব্যাপারটা এরকম নয়। আজকে বহু ক্ষেত্রে দেখা যায় পুলিশ অতি তৎপরতা দেখিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নিয়ে আসে। এই ত্রিপুরা যে এত ছোট্ট জায়গায় এদের অ্যারেস্ট করা যায় না ব্যাপারটা এরকম নয়। ইচ্ছাকৃতভাবে করছে না, নিশ্চয়ই কোনো প্রভাব আছে, মানে অন্য কোনো শক্তি এখানে কাজ করছে। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, মানে বিশাল করে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং কেন করছে সেটা কারণ হচ্ছে কি, প্রশাসন থেকেই বিষয়টাকে আসলে এইভাবে লঘুভাবে দেখা হচ্ছে, লঘু করে দেখা হচ্ছে। ওই যে বললাম যে আজকে সমস্ত কিছু মানুষের সমস্ত নুইসেন্স, সমস্ত অপকর্মগুলি, দুষ্কর্মগুলি, দৌরাত্ম্যগুলি সবকিছু সার্টিফাইড হয়ে যাচ্ছে, মানে ছাড় পেয়ে যাচ্ছে। ছাড় পেয়ে যাচ্ছে এই কারণেই যে মানুষ তো বিশ্বাস করে বিষয়টা, তাহলে আমরা তো বিশ্বাস আঘাত দিতে পারি না। অর্থাৎ যদি সমাজের পক্ষে হানিকর কোনো বিষয় হয়, ব্যক্তি মানুষের পক্ষে বা কোনো পরিবারের পক্ষে হানিকর কিছু হয়, সেখানেও দেখা যাচ্ছে সেই হানিকর কাজটাও মানুষ অবাধে করতে পারছে যদি তার মধ্যে এরকম একটা প্রলেপ লাগিয়ে দেওয়া যায়। সেটা হচ্ছে বিশ্বাসের প্রশ্ন, সমাজটা আজকে এই সংকটের মধ্যে আছে। এই বিষয়ে আইন কি বলছে আমরা একটু জানবো। সুদীপ বাবু, আইন কি বলছে এবং এই ধরনের ঘটনায় আগে আইনে কোনো দৃষ্টান্ত আছে কিনা, মানে আপনার কাছে জানা আছে কিনা এরকম কোনো তথ্য আমাদের রাজ্যে? বিশেষ একটু তথ্য আমি দিচ্ছি। এটা আইনের যে ব্যাপারটা, এটা হচ্ছে যে মব লিঞ্চিং তো এটাতে শেষ পর্যন্ত হয়, একটু আগে আলোচনা আমরা করেছিলাম, আমরা মব লিঞ্চিং এর দিকে যাচ্ছি না। এটাকে মব লিঞ্চিং হিসাবে দেখলে তো এটা অন্য বিষয়, পার্টিকুলার টাইপটা এরকম। ডাইনি নিয়ে এই যে আইনটা, সেইটা নিয়ে আমার কথা। ভারতবর্ষের 6টা রাজ্যে ডাইনির জন্য আলাদা, মানে এই যে ডাইনি চর্চার বিরুদ্ধে এটাকে প্রিভেন্ট করার জন্য আলাদা আইন করা হয়েছে ভারতবর্ষের 6টা রাজ্য। রাজ্যগুলো কি কি? বিহার, উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান। আলাদা আলাদা আইন আছে। ত্রিপুরাতে নেই, অনেক দেশে, অনেক রাজ্য, আর বাকি কোনো রাজ্যে নেই। আর দক্ষিণের 3টা রাজ্যে প্রস্তাব এসছে, কেরালাতেও চেষ্টা করছে, কিন্তু এখানে কিছু হয়নি। কিন্তু সবচেয়ে মজার যে ব্যাপারটা, 2016 সালে আমাদের পার্লামেন্টে দুর্দান্ত একটা এই ডাইনি মানে নাম দিয়ে যে মারা, খুন করা, এটার বিরুদ্ধে একটা আইন বিল প্রপোজ করা হয়েছে। এটা ড্রাফটটা ইয়েতে খুঁজলে যে কোনো কেউ পেয়ে যাবে ইন্টারনেটে। এটাতে দুর্দান্ত সব মানে প্রভিশন রেখেছে, এবং যে এটাকে বিল তো পাস হয়নি, বিলটা এখনো পাস হয়নি, পেন্ডিং আছে, এটা রিজেক্ট হয়নি। এই বিলটাতে যে মেইন থাকবে, প্রথম যে শুরু করবে যে অমুকে ডাইনি, এটা যদি প্রমাণ করতে পারে ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়, একদম টিল ডেথ। এইটার প্রভিশন করা হয়েছে। তাছাড়া গভর্নমেন্টের এই যে উনি যে তখন যে দুঃখ প্রকাশ করলেন যে গভর্নমেন্ট কিছু করছে না, অমুক করছে না, এগুলো বেঁধে দিয়েছে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে উপর পর্যন্ত পুলিশের কি ভূমিকা হবে। এবং সবচেয়ে বড় যেটা ওই বিলটাতে ছিল, ওই বিলের যে আইনটা হবে সেই আইনটা নট কম্পাউন্ডেবল এবং নট বেইলেবল এবং অ্যারেস্টেবল, হ্যাঁ, নন বেইলেবল এবং কগনিজেবল, এই 3টা, কগনিজেবল, নন বেলেবল এবং আপনার নট কম্পাউন্ডেবল। মানে এটা পুলিশ শুনলেই যে কোনো কেউ
শুনলে এটা কেস টুকতে হবেই হবে। দ্বিতীয় হচ্ছে এইটাতে ইয়ে দিতে পারবে না, জামিন দিতে পারবে না। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে এটাতে আপোষ হবে না। এই হচ্ছে ডিফারেন্স। আজকে যে আমাদের ওই যে অন্য ইয়েগুলো, এই ন্যায় সংহিতার আগে আইপিসি অমুক তমুক, এইগুলিতে তো কম্পাউন্ডেবল আছে। ওকে, যদি আপনি আমাকে মারধর করেন, আমি সমঝোতা করে এটা তুলে ফেলতে পারবো। এইখানে তো তাই হচ্ছে। কিন্তু ওই যে নতুন যে খসড়াটা যেটা পেন্ডিং পড়ে আছে, ওইটাতে বলেছে এটাতে কিন্তু কম্পাউন্ড হবে না, কম্পাউন্ড করা যাবে না। এটা আচ্ছা, সমঝোতা হবে না এবং এটা করতে হবে। প্লাস কম্পেনসেশনের বিশাল ইয়ে রেখেছে, দারুণ প্রভিশন রেখেছে। তার মানে আপনার কথা যেটা বুঝতে পারছি আমরা, ঠিক আছে, সেই বিলের সেই বিল তো বিলই পেশই হয়নি, আর পেশ হয়েছে। এখন আমার প্রশ্ন, হ্যাঁ, এইখানে আমার প্রশ্ন ত্রিপুরা রাজ্য সরকারের কাছে, ওই ধরনের একটা বিল ওরা না করুক, এখানে ত্রিপুরাতে কেন পাস করাবে না? কিন্তু এই যে বিভিন্ন রাজ্যগুলোর কথা বলছিলেন আপনি, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাজস্থান বা আসামে, সেখানে যে তাদের যে আইন রয়েছে, সেই আইনের সঙ্গে 2016 সালে যে প্রস্তাব এসেছিল, তার সঙ্গে কি সঙ্গতি আছে? মানে অনেকটা কি এরকম, নাকি তাদের পুরো আলাদা? শাস্তির ব্যাপারটা কম আছে রাজ্যগুলোতে, একটু কম আছে শাস্তি, কম বেশি হতে পারে, এবং কিন্তু যে দায়িত্ব ভাগ করা নেই। পুলিশের কি দায়িত্ব, একজন মহিলা কমিশনের কি দায়িত্ব, অমুকের কি দায়িত্ব, পঞ্চায়েতের কি দায়িত্ব, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কি দায়িত্ব, এগুলো সব আলাদা আলাদা ভাগ করে দিয়েছে, কি কি করতে হবে। ঠিক, এখন প্রচারের ব্যাপারটা ওইটাতে আছে। কথা হচ্ছে যে এই ধরনের প্রস্তাব যখন পেশ হয়েছিল 2016 সালে, তাহলে তার মানে এই ধরনের ঘটনা দেশ জুড়ে হচ্ছে বলেই তাকে রোধ করার জন্য এই ধরনের একটা বিল আনা হয়েছিল, কিন্তু সেটা পাস হয়নি। হ্যাঁ, এবং গত 22 পর্যন্ত যে 10 বছরের স্ট্যাটিস্টিক্স, 3,500 মহিলাকে হত্যা করা হয়েছে ভারতবর্ষে। 2016 সালে 200 হত্যা করা হয়েছিল। 3,500 কে হত্যা করা হয়েছে স্ট্যাটিস্টিক্স বলছে 10 বছরে। আর 16 সালেরটাও আমি জানি, ওইটাতে ওই বছর 200। ওকে, এখন সেটা হচ্ছে যে হত্যা করা হয়েছে। হ্যাঁ, আর মারধর তো অসংখ্য। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং যে ঘটনাকে আমরা প্রেক্ষাপট তৈরি করে আজকের ঘটনা আলোচনা করছি, সেখানেও কিন্তু হত্যা হয়নি, এবং 2016 সালের যে আপনি উদাহরণটা দিলেন, সেখানেও হত্যা হয়নি। এক, কিন্তু এই ঘটনাগুলো অবশ্যই মিডিয়াতে এসছে এবং সেগুলো অবশ্যই আইনে কাঠগড়ায় হয়তো যাবে, সেগুলো নথিভুক্ত হয়েছে। কিন্তু এরকম বাকি এরকম অনেক ঘটনা হয়তো নথিভুক্তই হয়নি। তাহলে কত হাজারে হাজারে ঘটনা এখনো হচ্ছে। ওকে, সময় খুব বেশি নেই। আরেকটা আইনের ব্যাপারটা আরেকটা বলি, বিশ্বের বহু দেশে একদম এই মানে ডাইনি নিয়ে প্রচুর আইন আছে, এবং এটা আপনার 1500 শতাব্দী থেকেই এটা শুরু হয়েছে। আচ্ছা, বিশেষ করে আপনার এই যে আফ্রিকান দেশগুলোতে, এগুলোতে সাউথ আফ্রিকাতে বহু বছর আগেই ডাইনি বিরোধী, মানে ডাইনি চর্চা করার বিরুদ্ধে আইন করা আছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। ব্রিটিশ আমলে ইন্ডিয়াতেও ছিল, পূর্বাঞ্চলে ছিল, কিন্তু এটা তারপর কেন এটার এগিয়ে যায়নি, এটাকে অ্যাকসেপ্ট করেনি, মানে অ্যাডপ্ট করেনি, আমি জানি না। ওকে, আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে আমরা আলোচনা করলাম কি হয়েছে ঘটনা, এবং বিশালগড়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ আছে এখানে। এখন এসব ঘটনা রোধে প্রশাসনের কি ভূমিকা থাকা প্রয়োজন আপনারা আলোচনা করলেন, কি ভূমিকা প্রশাসন নিচ্ছে বা নেয় বিভিন্ন জায়গাতে, সেটা নিয়েও আপনারা সন্দেহ প্রকাশ করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আলটিমেটলি সেটা দেশ জুড়ে হোক বা আমাদের মতো রাজ্যে যেখানে এই ধরনের ঘটনা হয়, সেটা রোধে কি কি করা প্রয়োজন? বিজ্ঞানের অগ্রগতির এই যুগে এই ধরনের ঘটনা কোনোভাবেই সমাজ মেনে নিতে পারে না, এবং সভ্য সমাজ মেনে নিতে পারে না। তো বর্তমান সমাজের এই অন্ধকার দিকটা যখন এইভাবে প্রতিফলিত হয়, তখন কার কি দায়িত্ব? সরকারের কি দায়িত্ব? প্রশাসনের কি দায়িত্ব? বিভিন্ন সামাজিক সংস্থাগুলোর কি দায়িত্ব? ব্যক্তিগত স্তরে আমাদের কি দায়িত্ব? কার কি দায়িত্ব পালন করা উচিত বলে আপনার মনে হয়? কোন জায়গায় সমাধান হবে ব্যাপারটা? বিজ্ঞান সংগঠনগুলির যা রেঞ্জ আছে বা যে জনবল আছে, তাতে সারা রাজ্যব্যাপী প্রচার করা খুব দুরূহ ব্যাপার। প্রশাসনিক স্তর থেকে যদি এ ব্যাপারে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সামাজিক সংগঠন বা বিজ্ঞান সংগঠনের পক্ষে সচেতনতা করা এবং তা ফলপ্রসূ করানোটা খুব জটিল ব্যাপার, খুব কঠিন ব্যাপার, দুরূহ ব্যাপার। তো কিন্তু প্রশাসনের ভূমিকা আমরা কখনই খুব একটা পাইনি, আগেও পাইনি, বর্তমানেও পাচ্ছি না। বিভিন্ন জায়গায় যখন দেখা গেছে যে আমরা যে বিভিন্ন বিষয় ইনভেস্টিগেট করতে গেছি, সেখানে দেখি যে হয়তো আমরাই প্রথম গেছি সেখানে, অথবা হয়তো প্রশাসন থেকে বা ব্লক থেকে বিডিও এসেছিলেন, এসে হয়তো কিছু ক্ষতিপূরণের কথা বলে গেছেন, এই সমস্ত বিষয়গুলি তদন্ত হবে বলেছেন। কিন্তু তদন্ত বা ক্ষতিপূরণ তো আসলে এই সমস্যার স্থায়ী সমাধান নয়। মানুষের মন থেকে এই বিষয়গুলিকে দূরীভূত করার যে প্রক্রিয়া, এটা একটা সময় সাপেক্ষ দীর্ঘকালীন প্রক্রিয়া।
কিন্তু সেটা কোথাও যদি শুরু না করা হয় তাহলে তা শেষ হবে না। অর্থাৎ শুরু তো করতে হবে, কিন্তু শুরু করার কাজটাই কিন্তু আসলে করা হয় না। সার্বিকভাবে যদি এটা করতে হয় তাহলে কিন্তু গোড়া থেকে টান দিতে হয়। অর্থাৎ বিভিন্ন যে সংস্কারবদ্ধ যে মানুষ আছে তাদের সেই সংস্কার থেকে বের করে নিয়ে এসে তাদেরকে বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ করার যে কাজটা, সেটা করতে গেলে আসলে কিছু রাজনৈতিক সমস্যা থেকে যায়। এই রাজনৈতিক সমস্যাগুলো মাথায় রেখেই আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলি যারা ক্ষমতায় থাকে তারা তো করেই না, যারা ক্ষমতার বাইরে থাকে তারাও কাজটা করে না। ফলে কি হচ্ছে, আসল জনবল যদি বলি আমরা, সাংগঠনিক শক্তি যদি বলি আমরা, সাংগঠনিক শক্তি তো বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলিরই আছে, সবচেয়ে বেশি আছে। বিজ্ঞান সংগঠনের সাংগঠনিক শক্তি কতটুকু আছে, এবং সীমিত সামর্থ্য নিয়ে বিজ্ঞান সংগঠনগুলি নানা জায়গায় যাওয়ার চেষ্টা করে। এগুলি ভলান্টিয়ার অর্গানাইজেশন, বিনা বেতনে লোকে কাজ করে, অন্যান্য কাজের ফাঁকে সেখানে করে। হোল টাইমার বিজ্ঞান কর্মী কতজন আর আছে, এবং এই সীমিত সংখ্যক বিজ্ঞান কর্মী নিয়ে বাধার সম্মুখীন তো হবে, বাধার সম্মুখীন হওয়ার ব্যাপার আছে, নিরাপত্তার প্রশ্ন আছে, বহু জায়গাতে নিরাপত্তার প্রশ্ন আছে। বর্তমানে সেটা আরো বেড়ে গেছে, কারণ এখন জনজাতি রাজনীতি এমন একটা খারাপ জায়গায় আবার চলে গেছে যে কোথাও গিয়ে যদি এই ধরনের কিছু করতে হয় তাহলে দেখা যাবে যে সেখানে রাজনৈতিক কোনো যদি আমাদের রক্ষা কবচ না থাকে তাহলে কাজটা করা খুব দুরূহ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে কি হয়, প্রশাসন এবং সরকার যদি ভূমিকা না রাখে তাহলে সামাজিক বা বিজ্ঞান সংগঠনগুলির পক্ষে এরকম কাজকে মানে সাফল্যমণ্ডিত করা সম্ভব নয়। এবং এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, কষ্ট সাপেক্ষ প্রক্রিয়া এবং ধৈর্য সাপেক্ষ প্রক্রিয়া, এটা করতে লাগবে, সেভাবেই করতে লাগবে। এবং সর্বোপরি দেখা যাচ্ছে যে সমস্ত যে বিভিন্ন সময় যে উৎপাদনের যে ব্যাপারগুলি আছে, এটা সুদীপদা কিছুটা আলোচনা করেছেন, যে এই যে জনজাতিভুক্ত মানুষের যে উৎপাদন প্রক্রিয়া আছে, তাদের যে জীবন ধারণের জীবিকা নির্বাহের যে প্রক্রিয়া আছে, তার মধ্যে তাদের কিছু এই ব্যাপারগুলির শর্ত আছে, যে এই ধরনের অন্ধবিশ্বাসগুলি তাদের মধ্যে কেন এখনো আছে, এই সমস্ত বিষয়গুলি আছে। তো এটার পরিবর্তনের প্রশ্ন আছে, আর্থসামাজিক পরিবর্তনের প্রশ্ন আছে, তাদের শিক্ষার আলোকে আলোকিত করার প্রশ্ন আছে, এবং শিক্ষিত লোকের মধ্যে কিভাবে বিভিন্ন সময় এই ধরনের মানে যে চিন্তাগুলি, বিজ্ঞান বিরোধী চিন্তাগুলি কিভাবে থাকে সেগুলিও বিচার বিশ্লেষণ করার ব্যাপার আছে। এবং সর্বোপরি হচ্ছে যে একটা সরকার বা একটা রাষ্ট্র যদি বিজ্ঞান চেতনার পক্ষে না থাকে তাহলে সেই রাষ্ট্রের নাগরিককে বিজ্ঞান চেতনা সমৃদ্ধ করা খুব কঠিন হয়ে যায়। এই রাষ্ট্রের শাসকরা বিজ্ঞান চেতনা সমৃদ্ধ কিনা এবং তারা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে চায় কিনা, নাকি শুধু প্রযুক্তি নিয়েই মানুষকে রাখতে চায় এবং প্রযুক্তিকে ব্যবহার করে তার ফায়দা নিতে চায়, এটার উপর নির্ভর করছে আসলে এই সমস্যার সার্বিক সমাধান। ঠিক ঠিক, ওকে, খুব সুন্দর আপনি বললেন যে কিভাবে আসলে সম্ভব, এবং যেভাবে আপনি বললেন সেভাবে তো এখনো বহু দূর মনে হচ্ছে, আপাতত বহু দূরেই আছে, পরিস্থিতি এখন জটিল আছে, এখন রাজনৈতিক প্রেক্ষাপটে এরকম জটিল হয়ে গেছে, অন্যরকম দেখি। হ্যাঁ, ওনার কথাগুলো তো সব ঠিক আছে, এটা আমি একদম 100% ওনাকে সমর্থন করে আরো আমি অ্যাড করতে চাইছি। আমাদের অনেকগুলো প্রসেসের মধ্যে সবচেয়ে দুঃখজনক যে প্রসেসটা, এখানে লেখক মানে সাহিত্যিকের কথা বলছি, সাহিত্যিকরা কোনো ভূমিকাই নিচ্ছে না, বরঞ্চ উল্টু ভূত প্রেত এইসব ডাইনি যোগিনী নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উত্থাপন করেন। শুধু সাহিত্যিক, লেখক সাহিত্যিক নন, চলচ্চিত্রে বাংলা সাহিত্যের সবচেয়ে ক্ষতি করে গেছে এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ভূতের গল্প লিখে লিখে। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে, তুমি ভালো করে জানেন। সিরিয়ালগুলো যদি আমরা দেখি, সিরিয়ালের মধ্যে তন্ত্র মন্ত্র ভূত প্রেতের ছড়াছড়ি। আপনি মোবাইলে এখন আপনি ডাইনি লিখুন বাংলায় অথবা উইচক্রাফট লিখুন, লিখে দেখবেন লক্ষ লক্ষ আপনার এসে ভিডিও আসছে। সুতরাং এইখানে আমার সবচেয়ে থাকবে ত্রিপুরার যে এবং বাঙালি সমাজের বা আমাদের যারাই দেখছে পৃথিবীর প্রচুর বাঙালি, লক্ষ লক্ষ সারা পৃথিবী ছড়িয়ে আছে, ভ্যানগার্ড টিভি দেখছে, সবার কাছে আমার অনুরোধ, আপনারা সাহিত্যিকদের চাপ দিন, এইসব ভূতের গল্প আর এই আত্মার গল্প আর হমুক গল্প, এইসব অপদেবতা, এইসবের যেন বিরুদ্ধে যেন লিখতে শুরু করে এবং এগুলো যেন বন্ধ করে। এবং ত্রিপুরার যে মিডিয়া পত্রিকা যারা ছাপায় পত্রিকা প্রকাশ করে তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা এইসব বাচ্চাদের যে পেজগুলো আছে এগুলোতে ভূতের গল্প ছাপাবেন না। এবং আমি এইটা বিশেষভাবে সবার কাছে অনুরোধ করব। এছাড়া সমস্ত ব্যাপারে
উনি যেটা বলেছেন সেটাতে আমি আপনি যে বিষয়টা বলছেন, এবং আমরা এখনো দেখি চলচ্চিত্রে বা প্রতিদা যেটা বলছেন সিরিয়ালে বা বিভিন্ন সিরিয়ালে দেখা যাচ্ছে অবল্যাক্রমে, এবং সেখানে প্রভাব বিস্তার করছে তন্ত্র মন্ত্র তুক তাক আমাদের মানসিকতাটাকে একদম এবং সাধারণভাবে দর্শকরা সেগুলি গোগ্রাসে গিলছে, বিনা প্রশ্নে এগুলি গিলছে। ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে একটা কি হচ্ছে, একটা ইকোসিস্টেম তৈরি হয়ে যাচ্ছে ছোটবেলা থেকে, যে এই ধরনের একটা অলৌকিক অতিলৌকিক সমস্ত কিছু পরিমণ্ডলটাই হয়তো আসল। এখানে বিজ্ঞানের ব্যাপারটা আসলে পিছিয়ে যাচ্ছে, বিজ্ঞান চেতনা নয়, আসলে সমাজটা হচ্ছে অলৌকিকতায় ভর্তি, অতিলৌকিকতায় ভর্তি, সমস্ত রকম অন্ধবিশ্বাস কুসংস্কারগুলি আসলে মানুষের বিশ্বাস হিসেবে মানুষ মনে করে, এবং বিশ্বাসই হচ্ছে সমাজের অগ্রগতির ভিত্তি। আমরা বলবো যে না, বিশ্বাস নয়, বিজ্ঞান হচ্ছে সমাজের অগ্রগতির ভিত্তি, এবং বিজ্ঞানে কিন্তু বিশ্বাসের কোনো স্থান নেই, এটা পরিষ্কার ভাবে বুঝতে হবে। সুতরাং বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রাখা মানে আসলে দেখা যাচ্ছে কি আসলে বিজ্ঞানের বিরোধিতা করা, এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার বিজ্ঞানের সঙ্গে বিশ্বাসের পার্থক্যটা বুঝতে হবে। এবং আজকে যদি এটার উপর যদি আমরা বসে থাকি, তাহলে কিন্তু আসলে দিন দিন সমস্যা আরো ঘনীভূত হবে, সমস্যার থেকে সুরাহা হবে না, এবং বিজ্ঞান চেতনা বিহীন একটা সমাজ যদি তৈরি হয়, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য খুবই সংকটজনক পরিস্থিতি তৈরি করবে। কিন্তু বিশ্বাসের যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আমরা বিশ্বাস ছাড়া চলবো কি করে? আপনাকে আমি বিশ্বাস না করলে তো আসতামই না, আমাকে বিশ্বাস কি করব সেটা মানে সেই পথটা আমাকে কে নির্দেশ করবে? শিক্ষাই তো আমার সেই পথটা, সুশিক্ষা। উল্টে পাল্টে দেখতে হবে। একটা জিনিস আমি সামনে দেখলাম আর চট করে মেনে নিলাম তা নয়, এটাকে মানে তলিয়ে দেখতে হবে, এটা সঠিক না বেঠিক, ক্রস চেক, যাচাই করতে হবে, ক্রস চেক করতে হবে, সোজা কথা। ঠিক। আমরা আরেকটা জায়গায় এসে সবকিছু ঠিক আছে, আমরা বুঝলাম বিজ্ঞান চর্চা হয়নি বা বিজ্ঞান চর্চা বিশ্বাস এবং আস্থা, এই শব্দটার মধ্যে পার্থক্য আছে আসলে। আস্থা রাখা, যেটা আস্থা বা ভরসা, তার সঙ্গে বিশ্বাসের একটা পার্থক্য আছে। আমরা আসলে গুলিয়ে দিই শব্দগুলো, বাংলা শব্দ ভান্ডারের বিষয়গুলো। আস্থা আমাদের থাকতে হয়, ভরসা আমাদের থাকতে হয়, কিন্তু বিশ্বাসের বিষয়টা হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। বিশ্বাস কখনো স্থায়ী হয় না, যেমন বিজ্ঞান কখনো স্থায়ী হয় না। বিজ্ঞানের একটা কিছু আবিষ্কার হলো, সেই আবিষ্কারটা কিন্তু এখন যেটা সত্য, ভবিষ্যতে সেটা কিন্তু আবার পরিবর্তিত হতে পারে। না না, আমি এটা মানি না। যেমন বিজ্ঞানের আবিষ্কৃত সত্য কোনোদিনই পরিবর্তিত হয় না, এটা হতেই পারে না। না না না, নো টেকনোলজি ইনপুট করতে, এটা আমার চর্চার বিষয়, আমি বলছি এটা আমার না, এটা বিজ্ঞানের কোন যেমন আমি একটু আসলে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে। টেকনোলজি আলো সরল রেখায় চলে প্রথম আবিষ্কৃত হয়েছিল, পরে দেখা গেছে না, আলো সরল রেখায় চলে না, আলো হচ্ছে ওয়েভ হিসেবে চলে। তারপরে আলো হচ্ছে ফোটন পার্টিকেল, নিরবিচ্ছিন্ন ফোটন পার্টিকেল, যেটা বলা হয়েছিল সেটা ছিল। তাহলে কি হচ্ছে আপাত সত্য বিষয়টা, এটা আমি বলতে চাইছি। ঠিক আছে, প্রথম হচ্ছে আলো সরল রেখায় চলে, এটা হচ্ছে একটা রেঞ্জ পর্যন্ত সত্য। তারপরে হচ্ছে আলো ওয়েভে চলে, তরঙ্গে চলে, সেটা আরেকটা রেঞ্জ পর্যন্ত সত্য। তারপরে হচ্ছে আলো ফোটন পার্টিকেলের সমষ্টি, অর্থাৎ আলো শক্তি যেটা আছে, ফোটন পার্টিকেল নিরবিচ্ছিন্ন ভাবে যাচ্ছে, সেটা হচ্ছে আলো। এই যে ব্যাখ্যাগুলো যে আসছে না, এগুলো হচ্ছে এনহ্যান্সমেন্ট, পরিবর্তন। অর্থাৎ একটা বিশ্বাসে দাঁড়িয়ে থেকে কিন্তু আমরা নেই, আমরা পরবর্তী আরেকটা যাচ্ছি। এটা বলতে চাইছি বিজ্ঞান কিভাবে ভাবতে শেখায়, সেটা আমি বলতে চাইছি। ঠিক আছে, আসলে শব্দগুলো অনেক ক্ষেত্রে খুব সেনসিটিভ, ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা আছে। বিজ্ঞান চর্চা আসলে শুধু যে কোনো বিজ্ঞানের একটি বিষয় নিয়ে সচেতনতা করাই নয়, বিজ্ঞান চর্চা খুব কঠিন ব্যাপার, এবং বিজ্ঞান চর্চা অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেকেই যেটা বুঝে উঠতে পারি না বলেই কিন্তু আমরা অনেকগুলো ভুল করে ফেলি, বা সেই যে মধ্যযুগের আগে আমাদের যে অবস্থান ছিল, আমরা যে বলা হচ্ছে বারবার সেই অবস্থানে ফিরে যাচ্ছি, হয়তো বিজ্ঞান চর্চাটাকে আমাদের দৈনন্দিন জীবনে আরো বেশি আমরা প্রভাব খাটাতে দিচ্ছি না বলে। ওকে, খুব বেশি সময় নেই, আমার অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ দুজনকে। আজ এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল, কারণ ব্যাপারটি আমার আর আপনার সঙ্গে হয়নি বলে আমরা এটা ভাবছি না বা চিন্তা করছি না, ব্যাপারটা এমন নয়, কিন্তু খুব জটিল ব্যাপার। আজও আমাদের সমাজে 2025 সালে দাঁড়িয়েও আমাদের সমাজে এই ধরনের ঘটনা হয়, সেটা সত্যি দুঃখজনক। যেই বিশালগড় হরিশনগরে যে বৃদ্ধাকে ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, উনি এই মুহূর্তে গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসারত। উনি নিশ্চয়ই বলবেন কারা, কিভাবে এবং কেন ওনাকে আক্রমণ করেছেন, কিন্তু পুলিশ কি ভূমিকা নেয় সেদিকে এখন গোটা সভ্য সমাজ তাকিয়ে আছে। অভিযুক্তকে পুলিশ আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারে কিনা সেদিকে নজর সবার রয়েছে, আমরা নজর রাখছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সঙ্গে থাকার জন্য। আর দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবশ্যই একটি খুশির খবর আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন যারা আমাদের সঙ্গে লাইভ রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানকে কিন্তু হারিয়ে কার্যত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতবর্ষ পৌঁছে গেল, এবং সেমিফাইনালে যাওয়ার পথ পাকিস্তানের আয়োজক পাকিস্তানের প্রায় নেই বললেই চলে। সব খবরের জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।